স্টিফেন কোভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এটা কিন্তু শুধু একটা বই না, এটা ব্যক্তিগত আর পেশাগত জীবনের সফল হওয়ার একটা ব্লুপ্রিন্ট। আচ্ছা, সফল মানুষদের মধ্যে এমন কি থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? চলুন আজ সেই গোপন রহস্যগুলো, মানে তাদের অভ্যাসগুলো নিয়েই কথা বলা যাক। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন। সারাদিন প্রচুর ছোটাছুটি করা, অনেক কাজ করা, এটা কি আমরা ইফেক্টিভ বা কার্যকর হওয়া বলি? ব্যস্ত থাকা আর কার্যকর হওয়া কি আসলে একই জিনিস? এই দুটো বিষয়ের মধ্যে যে একটা বড় পার্থক্য আছে, সেটা বুঝতে পারলেই আজকের আলোচনার আসল মজাটা পাওয়া যাবে। দেখুন, পুরো পার্থক্যটাই আসলে মানসিকতার। একজন ব্যস্ত মানুষ সারাদিন জরুরি কিন্তু হয়তো গুরুত্বহীন সব কাজে শুধু প্রতিক্রিয়া দেখিয়ে যান। অন্যদিকে একজন কার্যকর মানুষ সবসময় ফলাফলের কথা ভাবেন আর নিজের কাজের দায়িত্বটা পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন। পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার এই যে চেষ্টা, এটাই সেই প্যারাডাইম শিফট যা সবকিছু বদলে দিতে পারে। কবি এই পুরো জার্নিটাকে দুটো ধাপে ভাগ করেছেন। প্রথম ধাপটা হল ব্যক্তিগত বিজয় বা প্রাইভেট ভিক্টরি। এর মূল উদ্দেশ্য হল অন্যের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভর বা স্বাধীন হওয়া। প্রথম তিনটি অভ্যাস ঠিক এই কাজে আমাদের সাহায্য করে। প্রথম অভ্যাস, প্রোঅ্যাক্টিভ হন। প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের শক্তি আর মনোযোগ শুধু সেই সব বিষয়ে দেন যেগুলো তারা সত্যি সত্যি নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারেন। এটাকে বলা হয় প্রভাবের বৃত্ত। আর অন্যদিকে রিঅ্যাক্টিভ মানুষরা আটকে থাকেন উদ্বেগের বৃত্তে, যেমন দেশের অর্থনীতি, ট্রাফিক জ্যাম বা অন্যেরা কে কি ভাবল এইসব নিয়ে, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এই স্লাইডের উদাহরণটা একটু দেখুন। একই অফিসে একই পরিস্থিতিতে দুজন কর্মী। একজন কোম্পানির কালচার, কম বেতন আর খারাপ ম্যানেজমেন্টের দোষ দিয়ে গেলেন, আর অন্যজন তিনি ঠিক একই কারণগুলোকে নিজের অনুপ্রেরণা হিসেবে নিলেন, নতুন স্কিল শিখলেন আর আরও ভালো একটা চাকরিতে চলে গেলেন। দেখুন, পরিস্থিতি কিন্তু একই ছিল, কিন্তু দুজনের মানসিকতা ছিল একদম আলাদা। একজন রিঅ্যাক্টিভ, অন্যজন প্রোঅ্যাক্টিভ। এবার আসি দ্বিতীয় অভ্যাসে, বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড। মানে যে কোনো কাজ শুরু করার আগেই তার শেষটা বা চূড়ান্ত লক্ষ্যটা কি হবে সেটা নিয়ে একদম পরিষ্কার ধারণা রাখা। কবি এখানে একটা দারুণ মানসিক অনুশীলনের কথা বলেন। একটু কল্পনা করুন তো, কেউ তার নিজের শেষকৃত্যে উপস্থিত। তার বন্ধু, পরিবার বা সহকর্মীরা তাকে কিভাবে মনে রাখুক এটা তিনি চাইবেন? একজন ভালো মানুষ, একজন সফল পেশাজীবী, নাকি সমাজের জন্য কিছু করে যাওয়া একজন ব্যক্তি হিসেবে? জীবনের এই শেষ ছবিটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। আর তৃতীয় অভ্যাসটি হল পুট ফার্স্ট থিংস ফার্স্ট। এটা আসলে প্রথম দুটি অভ্যাসের একটা বাস্তব প্রয়োগ। সোজা কথায়, কোনটা বেশি জরুরি আর কোনটা কম, সেই অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করে সেই অনুযায়ী কাজ করা। এই টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সটা দেখুন। আমাদের সব কাজকে মূলত এই 4টি ভাগে ভাগ করা যায়। কোয়াড্রেন্ট 1-এ আছে জরুরি আর গুরুত্বপূর্ণ কাজ, যেমন হঠাৎ আসা কোনো সংকট বা প্রজেক্টের ডেডলাইন। কোয়াড্রেন্ট 3-তে আছে জরুরি কিন্তু গুরুত্বহীন কাজ, যেমন ধরুন অপ্রয়োজনীয় মিটিং। কোয়াড্রেন্ট 4 তো হল স্রেফ সময় নষ্ট আর কিছু না। কিন্তু আসল খেলাটা হয় কোয়াড্রেন্ট 2-তে। এখানে সেই কাজগুলো থাকে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা জরুরি নয়, যেমন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, নতুন কিছু শেখা, সম্পর্কগুলোকে সময় দেওয়া বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। অত্যন্ত কার্যকর ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময় আর শক্তি ঠিক এখানেই দেন, কারণ এটাই হলো দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি। তো নিজের উপর নিয়ন্ত্রণ আনার পর এবার আসে প্রকাশ্য বিজয় বা পাবলিক ভিক্টরি। এ ধাপের লক্ষ্য হল স্বাধীনতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক নির্ভরতার দিকে যাওয়া, অর্থাৎ টিম হিসাবে অন্যদের সাথে মিলে আরও বড় কিছু করা। চতুর্থ অভ্যাসটি হল থিঙ্ক উইন উইন। এর মানে হল যে কোনো পরিস্থিতিতে এমন একটা সমাধান খোঁজা যেখানে সবাই লাভবান হবে। জীবনটাকে একটা প্রতিযোগিতা ভাবার কোনো কারণ নেই যেখানে একজনের জিততে হলে আরেকজনকে হারতেই হবে। যেমন ধরুন, দুজন লেখক, তারা যদি একে অপরের বই নিয়ে সমালোচনা না করে বরং নিজেদের পাঠককে একে অপরের বই পড়ার কথা বলে, তাহলে কি হবে? দুজনেরই কিন্তু পাঠক সংখ্যা বাড়বে। এটাই হলো উইন উইন মানসিকতা, যেখানে প্রতিযোগিতার বদলে সহযোগিতা দিয়ে আরও বড় সাফল্য পাওয়া যায়। পঞ্চম অভ্যাসটা হল কার্যকর যোগাযোগের মূল ভিত্তি, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। অর্থাৎ নিজের মতামত দেওয়ার আগে অন্যের কথাটা মন দিয়ে শোনা এবং তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা। একবার ভাবুন তো, কেউ চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তার সমস্যা না শুনেই নিজের চশমাটা দিয়ে বললেন, এটা পরে দেখুন, আমার জন্য তো দারুণ কাজ করে।
ব্যাপারটা হাস্যকর না? আমরা কিন্তু কথা বলার সময় প্রায় এ ভুলটা করি, অন্যের সমস্যাটা ঠিকমতো না বুঝেই সমাধান দিতে ঝাঁপিয়ে পড়ি। এর সমাধান হল এমপ্যাথিক লিসেনিং, মানে মন দিয়ে সহানুভূতি দিয়ে শোনা। বেশিরভাগ মানুষই যখন শোনে তখন মনে মনে নিজের উত্তরটা সাজাতে থাকে, কিন্তু কার্যকর যোগাযোগ তখনই হয় যখন আমরা উত্তর দেওয়ার জন্য নয়, বরং সত্যি সত্যি অন্য মানুষটাকে বোঝার জন্য শুনি। ষষ্ঠ অভ্যাস, সিনার্জাইজ বা সমন্বয়। এটা হলো সৃজনশীল সহযোগিতার একটা অসাধারণ নীতি। সিনার্জির মূল ধারণাটা খুব সহজ, এক আর একে মিলে 3 বা তারও বেশি কিছু হয়। এর মানে হলো যখন দুজন সঠিক মানুষ একসাথে কাজ করে তখন তাদের সম্মিলিত ফলাফল প্রত্যেকের একা একা করা কাজের যোগফলের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল অ্যাপল। স্টিভ ওজনিয়াক ছিলেন একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার, আর স্টিভ জবস ছিলেন একজন দূরদর্শী ভিশনারি। তাদের দুজনের এই সমন্বয়ের ফলেই অ্যাপলের মতো যুগান্তকারী একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যেটা হয়তো তারা একা একা কখনোই পারতেন না। সব শেষে আসে সপ্তম অভ্যাস। এটা এমন একটা অভ্যাস যা ছাড়া বাকি 6টা অভ্যাসকে টিকিয়ে রাখাই মুশকিল। এটা হলো নিজেকে ক্রমাগত নবায়ন করার অভ্যাস। একটা গল্প আছে, এক লোক একটা ভোঁতা করাত দিয়ে ঘণ্টার পর ঘণ্টা একটা গাছ কাটার চেষ্টা করছিল। একজন পথিক তাকে এসে বলল, ভাই, করাতটা একটু ধার দিয়ে নিলে তো কাজটা অনেক তাড়াতাড়ি হতো। লোকটি কি জবাব দিল জানেন? ধার দেওয়ার মতো সময় আমার নেই। আমরাও কিন্তু জীবনে ঠিক এই কাজটাই করি। এই অভ্যাসটিকেই বলা হচ্ছে শার্পেন দ্য স বা করাত ধার দেওয়া। এর মানে নিজেকে সবসময় সেরা অবস্থায় রাখার জন্য জীবনের 4টি গুরুত্বপূর্ণ দিকে নিয়মিত সময় দেওয়া: শারীরিক ব্যায়াম, ভালো খাবার, মানসিক বই পড়া, নতুন কিছু শেখা, সামাজিক বা আবেগিক সম্পর্ক এবং আধ্যাত্মিক নিজের মূল্যবোধ। এগুলোর যত্ন না নিলে আমাদের কার্যকারিতার করাতটাও ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। আর এই 7টি অভ্যাস যখন জীবনের অংশ হয়ে যায় তখন কার্যকারিতা থেকে মহত্বের দিকে এক নতুন যাত্রা শুরু হয়। এর মূল কথা হলো নিজের ভেতরের অনন্য সত্তা বা ভয়েস খুঁজে বের করা এবং অন্যদেরও তাদের সেরাটা খুঁজে পেতে সাহায্য করা। তো এই 7টি অভ্যাসের সারমর্ম শোনার পর মূল প্রশ্ন কিন্তু একটাই, পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপটা কী হবে? এই অভ্যাসগুলোর মধ্যে থেকে এমন কোনো একটি অভ্যাস আছে যা দিয়ে আজই আপনার জীবনে একটা ছোট কিন্তু ইতিবাচক পরিবর্তন আনা যেতে পারে?